ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও সেতু ভবন পরিদর্শন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে জঙ্গিদের উদ্ধারের চেষ্টা, লুট করা হয় অস্ত্র, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধানমন্ডিতে জামাতের গোপন আস্তানা, অস্ত্র বোমা উদ্ধার। স্বাভাবিক হচ্ছে জনজীবন, সড়কে যানবাহনের চাপ। মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল 9টা থেকে বিকাল 3টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21-এর টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21er24 অনলাইনে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করাই ছিল সহিংসতাকারীদের মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকে চালানো হয় তাণ্ডব। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, যাদের অঙ্গহানি হয়েছে কৃত্রিমভাবে তা প্রতিস্থাপন করে দেবে সরকার। আর কারো কোল যেন খালি না হয় সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। কোটা আন্দোলনে ভর করে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছেন 272 জন, আর চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে 196 জন। এখনও চিকিৎসা নিচ্ছেন 76 জন। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, আহতদের সব রকম চিকিৎসা দেবে সরকার, প্রয়োজনে অঙ্গ প্রতিস্থাপন করে দেয়া হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কেউ তাকে আরও ব্যবস্থা করে দেব। সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলন কখনোই কাম্য নয় বলে জানান প্রধানমন্ত্রী। মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কী ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন, অর্থনীতির সেই গতিকে আবার থমকে দেয় এই আন্দোলন। যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান। এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে, আমি সকলে সাহায্য চাই। আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক, আর এভাবে মানুষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা শিক্ষার্থীদের কাজ নয়, বরং বিএনপি জামায়াত সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নিমতলী কিংবা চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের মতোই সেতু ভবনের ঝলসে যাওয়া দেয়াল আর মেঝের পলেস্তারা খসে পড়েছে। বিদ্যুৎ সংযোগ, অফিসিয়াল সাজসজ্জা সবই যেন ছাইভস্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন। ক্ষয়ক্ষতির বিবরণ শুনতে শুনতে চোখ বোলান গোটা চত্বর।
সেতু ভবনের আঙিনা জুড়ে ৫৭টি পোড়া গাড়ির খোলস পড়ে আছে। এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে বিএনপি জামায়াতের ক্ষমতার লিপ্সা বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়, তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহতের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনকারী নয়, আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর দিনক্ষণের অনিশ্চয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, নরসিংদী কারাগার সহ বিভিন্ন জায়গা থেকে ছিনতাই হওয়া অস্ত্র জঙ্গিরা ব্যবহার করছে। রাজধানীর যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত সংঘবদ্ধ হয়ে এসব হামলা, অগ্নিসংযোগ ও পুলিশকে হত্যা করেছে। আহমেদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে বিএনপি জামাত যাত্রাবাড়ি, শনিরাখড়া, নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি যেসব স্থাপনায় ধ্বংসলীলা চালিয়েছে সেসব স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, অন্যদিকে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আরেকটি মহল। গুজব থেকে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। তাদেরই সংঘবদ্ধ আক্রমণ। সন্ত্রাসীরা পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের টার্গেট করে হামলা করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যারা জঙ্গি উত্থান ঘটাতে চেয়েছিল তারাই অস্ত্র লুট করেছে। অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন। জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেনস্টে এবং বিভিন্ন জায়গায়। যত এইখান থেকেও আমাদের 2টি অস্ত্র এখনও খোয়া গেছে, এগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের, আমাদের বিজিবির উপর। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 487 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশকে অকার্যকর করার প্রচেষ্টা নিয়েছিল। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে জামায়াত ইসলামের গোপন আস্তানায় অভিযান চালিয়ে 11টি শক্তিশালী হাতবোমা, দেশীয় অস্ত্র পাওয়া গেছে। সেখান থেকে বিপুল সংখ্যক জিহাদি ও সাংগঠনিক বই জব্দ করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির 7 মসজিদ রোডের অবসর ভবনের 4র্থ তলায় এই অভিযান চালানো হয়। পরে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে চালানো সহিংসতা ও হামলার সমন্বয় ও নির্দেশনা এই আস্তানা থেকেই দেওয়া হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন রাস্তা দিয়ে তারা পালিয়ে যায়। এটা জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয়, এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি। তার মধ্যে এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা,
পুলিশের উপরে আক্রমণের জন্য তারা সকল দেশীয় অস্ত্র ব্যবহার করত, চাপাতি, ছুরি, লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি এই আস্তানা থেকে। সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে তার একটি গোপন সুড়ঙ্গপথ এখানে করা ছিল। এ থেকে আমরা ধারণা করি এই অফিসে কয়েকজন ছিল এবং তারা তাদের গোপন আস্তানা দিয়ে হয়তো তারা সটকে পড়েছে। অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সড়কে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত বাহনের চাপ। রাজধানী থেকে সারা দেশের সড়ক পথে যাত্রীবাহী বাস চলাচল করলেও রেল যোগাযোগ এখনও বন্ধ। খুলেছে মার্কেট, শপিং মল ও ফুটপাতের দোকানপাট, তবে এখনও স্বাভাবিক হয়নি বেচাকেনা। মানিক শিকদারের রিপোর্ট। টানা ৮ দিন ধরে চলছে কারফিউ। শনিবার রাজধানীর সড়কগুলোতে ছিল জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীর ব্যস্ততা। খুলতে শুরু করেছে সব ধরনের মার্কেট ও শপিং মল। ফুটপাতে পণ্য নিয়ে ধীরে ধীরে বসতে শুরু করেছেন হকাররা। জীবনযাত্রা স্বাভাবিক হলেও সহিংসতার দৃশ্য তাদের মনে ক্ষত সৃষ্টি করেছে। বয়সে তো আমার মালপত্র পোড়াই দিয়েছে, সহিপত্র পোড়াই দিয়েছে। বাড়াইছি, জীবনের রিস্ক নিয়ে বাড়াইছি, তারপরে তো পেটটা চালানোর জন্য স্যার মনে করেন বাড়াইছি। কারফিউর মাঝে ঝুঁকি নিয়ে দোকানপাট চালু করলেও বেচাকেনা খুবই কম। বেচাকেনা হয় নাই, এই জন্য আজকে আবার খুলতেছি। যদি না হয় তাহলে আবার বড় কারফিউ পরে আবার খোলার চিন্তা ভাবনা থাকবে। বাচ্চাদেরকে তো 1 কেজি চাউল কিনবে সেই টাকাই নেই আমাদের পকেটে। নিরুপায় লাগাইছি আজকে, তাও বেচা কিনা নেই। রাজধানী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল করছে, তবে কমলাপুর রেল স্টেশনে শুনশান নীরবতা। ট্রেনগুলো ঠায় দাঁড়িয়ে আছে 8 দিন ধরে। অগ্রিম টিকিট কিনে অনেকেই পড়েছেন বিপাকে। টিকিট ফেরত দিতে এসে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। 4 ঘন্টা আমি এখানে দাঁড়ানোর পরে যখন আমার সময় আসলো, এরপর থেকে সার্ভার যে গেল, সার্ভার না নেই। নাম্বারটা দেওয়া আছে এখানে, এই নাম্বারটাতে ফোন দিলে আজীবন অফ। তাহলে আমরা ইনফরমেশনটা পাবো কোথায় থেকে? এর ভিতরে ট্রেন চলতেছে কিছু চলতেছে না, আমরা যে আসে জানবো সেই কোনো সিস্টেম এনারা দেয় নাই। এবং আমরা এখানে আসে বললেও খবর দেখেন, তাহলে ওনারা বসে আছে কি করতে? আর কি এমার্জেন্সি যে আমরা একটা ইনফরমেশন নিব, কোথায় নিব? এত বড় একটা রেল স্টেশন, এখান থেকে যদি আমরা কোনো একটা ইনফরমেশন না পাই তো এটা একটা ভোগান্তি সবার জন্য। কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া তালা ঝুলছে অফিস কক্ষে। টেলিফোনে যোগাযোগ করা হলে স্টেশন মাস্টার জানান ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনো হয়নি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। যখন চলাচল শুরু হবে তখন সবার মাধ্যমে আপনারা একটা মেসেজ পেয়ে যাবেন যে ট্রেন চলাচল স্বাভাবিক। আমরাও কোনো মেসেজ পাইলে আমরা আমাদের সরাসরি আপনাদেরকে বলে দিব। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অব্যাহত আছে সেনাবাহিনীর অবস্থান ও টহল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রোববার থেকে মঙ্গলবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা শিথিল থাকবে কারফিউ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে প্রতিদিনের সমন্বয় সভা শেষে তিনি ঢাকাসহ 4 জেলার কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আদালতের রায় আন্দোলনরত ছাত্রদের পক্ষে গিয়েছে। আন্দোলনের সমাপ্তি ঘোষণা না করলে যে কোনো বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে। যেহেতু ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা ভালোর দিকে যাচ্ছে, সেই জন্য আমরা আমাদের যে সন্দেহ আইন, যেটাকে কারফিউ বলা হয়, সেইটা আমরা আরেকটুখানি শিথিল করতে যাচ্ছি। আগামী রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনও তারা উইথড্র করেননি, তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। রবিবার থেকে মঙ্গলবার 3 দিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত সকল সরকারি বেসরকারি অফিস চলবে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আরও জানান, পরে নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। রবিবার, পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার, অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন
অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আমরা সেটি করছি। আপনার এখানে আমাদের যে কারফিউ শিথিলতার যে বিষয়টি থাকে, নিরাপত্তার যে বিষয়টি থাকে, পরিবেশ স্বাভাবিককরণের একটা বিষয় আছে, তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা সে অফিস টাইমটি করছি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মোবাইল ইন্টারনেট চালু নিয়ে রোববার অপারেটরদের সাথে বৈঠক, নাশকতায় আইসিটি খাতে হাজার কোটি টাকার ক্ষতি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কোটা আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছে বরিশাল ও ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ। তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা নিয়ে সরকারি প্রজ্ঞাপন দাবি বাস্তবায়নের প্রতিফলন। এ সময় কোটা সংস্কার দেয়া গেজেটের দ্রুত বাস্তবায়ন চান তারা। এদিকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে হাসিবুল হাসান, ইরান মিয়া ও প্রণব সাহা কোটা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। রোববার অপারেটরদের সাথে বৈঠকের পর মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত চক্রের সাম্প্রতিক নাশকতা পরিকল্পিত উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, 18 ও 19 জুলাই 1 লাখ নতুন সিম কার্ড ঢাকায় প্রবেশ করেছে। তারাই ধ্বংসযজ্ঞে অংশ নিয়েছে। শিউলি শবনমের প্রতিবেদন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে ডাক ভবনে আলোচনা সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার দাবি মেনে নেওয়ার পরও বিএনপি জামায়াত একটি যৌক্তিক ছাত্র আন্দোলনকে সহিংসতায় রূপ দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করা হয়। প্রতিমন্ত্রী জানান, 18 থেকে 19 জুলাই মোবাইল অপারেটরদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও গাজীপুরে 1 লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে। অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে। নাশকতাকারীরা 3টি ডেটা সেন্টার ধ্বংস ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেয়। এতে 70% সার্ভার ডাউন হয়ে 18 জুলাই রাত 9টায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়, যাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। রাত 9টায় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক জায়গায় বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এদিকে শিগগিরই মোবাইলের 4G নেটওয়ার্ক খুলে দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রোববার সকাল 9টায় মোবাইল অপারেটরদের সাথে বৈঠকের পরই এ বিষয়ে সিদ্ধান্ত। আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। টানা 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও সেতু ভবন পরিদর্শন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে জঙ্গিবাদ উত্থানের চেষ্টা, লুট করা হয় অস্ত্র, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধানমন্ডিতে জামাতের গোপন আস্তানা, অস্ত্র বোমা উদ্ধার। স্বাভাবিক হচ্ছে জনজীবন, সড়কে যানবাহনের চাপ। মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল 9টা থেকে বিকাল 3টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।